ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা। আজ আমরা চলে এসেছি ম্যাজিক ভাইবস বলে একটি স্টুডিওতে। ম্যাজিক ভাইবসের কর্ণধার খ্যাপা রব সৌরভ সরকার। জয়গুরু। সৌরভকে আমরা সবাই খ্যাপা রব সৌরভ সরকার নামেই চিনি। দুই বাংলার মানুষ, পৃথিবীর মানুষ, গানপ্রেমী মানুষ, সঙ্গীতপ্রেমী মানুষ এই নামে চেনে। সৌরভের সাথে আমরা কথা বলবো, আড্ডা দেবো আজ। সৌরভের জার্নি শৈশব থেকে শুরু করে কিভাবে গানের মধ্যে প্রবেশ করলো, গানের জগতে প্রবেশ করলো, সেখান থেকে যন্ত্রসঙ্গীত, সেখান থেকে বাউল সঙ্গীত, এবং তার সাথে সাথে চলেছে প্যারালালি ওয়েস্টার্ন মিউজিক এবং শুরুতে বাংলা ব্যান্ডের একটা প্রভাব। সব কিছু নিয়ে আমরা শুনবো এবং তার সাথে সৌরভের নানাবিধ কথা আমরা জেনে নেব। তার আগে বলি, এই ঘরটা ম্যাজিক ভাইবসের একটা অন্যতম রুম, যেখানে মূলত মিউজিক অ্যারেঞ্জ, মিউজিক কম্পোজ, পরবর্তীকালে মিউজিক এডিটের পার্ট, কালার কারেকশন, এডিট এবং ভিএফএক্স নানাবিধ কাজ এখানে হয়ে থাকে। অফিসিয়াল এসএফএক্স, অফিসিয়াল মিটিংস, এবং সৌরভের বলা ভালো এখানে সঙ্গীত সৃষ্টিও হয়, যেমন সঙ্গীত সৃষ্টির পরবর্তীকালে যে সমস্ত কাজ থাকে এটা আমার সঙ্গীত সৃষ্টির রুম আর কি। মিউজিক এবং মিউজিক্যাল যা যা জার্নি আমার, তার ক্রিয়েশন আমার এই রুমে আর কি। আচ্ছা, এই ঘরের ওই প্রান্তে আরেকটি রুম রয়েছে যেখানে সৌরভের মেডিটেশন রুম বলে আমরা জানি, ম্যাজিক ভাইবসের মেডিটেশন রুম, যেখানে সৌরভ মেডিটেশনের ক্লাস নেয়, যোগার ক্লাস নেয়। ওখানেও মিউজিক রেকর্ডিং হয়। তো মেডিটেশন নিয়েও আমরা শুনবো, যোগা নিয়ে আমরা শুনবো সৌরভের কাছ থেকে। আমার এই সেটআপ আর ওই সেটআপের মধ্যে, ওই সেটআপটা সম্বন্ধে ছোট্ট করে আমি বলি অনেক কাছ থেকে কেড়ে নিয়ে। মেডিটেশনাল হিলিং, মেডিটেশনাল মিউজিক, আমার নিজস্ব ব্যক্তিগত রিহার্সাল, অ্যাকোস্টিক রিহার্সাল। ইভেন আজকে যদি কোনো সাধু আসেন, তাহলে আমি মেডিটেশন রুমে ওনাকে আসর করে দিই, ওখানে থাকতে দিই, ঠিক আছে। এবং ওখানে আমার এখানে বিভিন্ন রকম সেশনস হয়, লাইক মেডিটেশনাল সেশনস, মেডিটেশনাল হিলিং, ঠিক আছে। লাইক বেসিক লেভেল অফ কম্পোজিং যদি আমি কোথাও বসি করি, সেটা ওই রুমের মধ্যে বসে করি, এখানে এসে প্রিজার্ভ করি রুমের মধ্যে। প্রিজার্ভ মানে এখানে আমার আই হ্যাভ আ স্টুডিও সেট আপ, একটা কমপ্লিট স্টুডিও সেট আপ যাকে বলে, সেটা এই রুমের মধ্যে রয়েছে। তো এই রুমের মধ্যে এবার একটু ঘরোয়া সেট আপও রয়েছে, হোম স্টুডিও আমার, ঠিক আছে, এবং পুরোটাই মেডিটেশনাল বেস স্টুডিও আর কি। এই ব্যাপার, ওই রুমে এরকমভাবেই কাজ হয় আর কি। এই দুটো রুম মিলিয়ে আমার ম্যাজিক ভাইবস। জয়গুরু সবাইকে প্রথমে অনুরোধ, ম্যাজিক ভাইবসে আসবেন। আপনার সঙ্গীত, সিনেমা, যাবতীয় যে কোনো রকমের ব্যাপারে আমি যদি সাহায্য করতে পারি আপনাকে, আপনার কাজের মধ্যে অংশ হতে পারি, আমি খুব আনন্দ পাবো। জয়গুরু। মানে শুরুতে আমার যে প্রথম গানের দলটা ছিল, আমাদের স্কুলে একটা দল ছিল, ঠিক আছে। আমি কলকাতা শহরের একটি খুব বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেছি। স্কুলটির নাম জগৎবন্ধু ইনস্টিটিউশন। গতকালকে তার 110তম জন্মদিন ছিল, ঠিক আছে। তো আজকে অয়ন এসছে, আমি অয়নকে এই জন্য বললাম তুই চলে আয়, আমি আগামীকালকে আবার জয়দেবের উদ্দেশ্যে রওনা দেবো, জয়দেব ধাম কেন্দুলির মেলার উদ্দেশ্যে। তো মজার ব্যাপার হচ্ছে, এই স্কুল ফেজে আমাদের একটা গ্রুপ ছিল। আমি প্রসঙ্গে আড্ডার মধ্যে ঢুকবো, অনেক কথা আছে মনের মধ্যে, সেগুলো সবার সাথে শেয়ার করতে চাই আমাকে নিয়ে, তো আমি সেগুলো বলবো। কিন্তু আগে বলি স্কুলের ঘটনা। আমরা বোধহয় 7-8-এ বোধহয় গ্রুপটা তৈরি করেছিলাম। 7-8 মানে ডে সেকশনে উঠে আমাদের, মানে এবার আমরা টেবিল বাজিয়ে টিফিন টাইমে গান গাইতাম। তো আমি, আমাদের আরও কিছু বন্ধু বান্ধব স্কুলের, ঠিক আছে, আমরা সবাই মিলে ওই গানের একটা ব্যাপার হতো, ঠিক আছে। আর আমরা মজার এটা করতাম, সেটা হচ্ছে অ্যাকাপেলা। তখন কিন্তু বুঝতাম না অ্যাকাপেলা, হোয়াট ইজ অ্যাকাপেলা। আমি গান শিখছি, ও গান শিখছে, ও গান শিখছে। আমরা মোটামুটি 5-6 জনের টিম। তারা এখন সবাই মোটামুটি ডাক্তার বদ্যি, উকিল টুকিল হয়ে এখন বিশাল জায়গা। আমি খ্যাপা বাউল হয়ে পড়ে রয়েছি, ও তো সিনেমার সাথে আটকে রয়েছে, ঠিকই আছে। হ্যাঁ, এবার ওই সময় থেকে না আমরা মিউজিকটা নিয়ে কাজকর্ম করছিলাম। আর অ্যাকাপেলার আমাদের গ্রুপ ছিল, মানে আমাদের অনেকগুলো গানের মধ্যে, যেরকম রবীন্দ্রসঙ্গীত আমাদের সবারই আর কি, ঠিক আছে। রবীন্দ্রনাথ আমাদের মানে কি বলবো, প্রাণের গুরু, ঠিক আছে, মনের খোরাক, ঠিক আছে, আত্মার শান্তি, ঠিক আছে। তো ওনার ওই গানটা যে পুরানো সেই দিনের কথা, তো এটা যখন আমরা গাইতাম, আমার মনে পড়ছে ভাইয়ের সাথে বসে বলে যে পুরানো সেই দিনের কথা যখন গাওয়া হতো, যে এই একটা স্কেলে লিড করা আছে, তার তলায় হারমোনি, তার উপরে হারমোনি, ফিফথ হারমোনি, আমরা এরকমভাবে সাজাতাম জিনিসটাকে, ঠিক আছে। মানে ওই সময় কিন্তু আমাদের সেন্স নেই, আমরা জানি না হোয়াট ইজ অ্যাকাপেলা। আমাদের যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকলেও সেটা স্কুলে বাজানো অনেক প্রতিবন্ধকতা ছিল। তো সেইগুলো কাটিয়ে উঠেও যখন আমরা করতে পেরেছি আজকের দিনে, আমি জানি না, স্কুল, আপনাদের সবার আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ এবং গুরু কৃপা না হলে এই জায়গায় আমি এখন আছি, ঠিক আছে, লড়াই চালিয়ে যাচ্ছি, বেঁচে আছি। জয় গুরু। আচ্ছা,
তো ডেফিনেটলি, এবং সেই জার্নি থেকে পরবর্তীকালে রব খ্যাপা হয়ে ওঠা। হ্যাঁ, মানে সৌরভ সরকার রব থেকে রব খ্যাপা হয়ে সৌরভ সরকার এবং সৌরভ সরকার রব, রব খ্যাপা, এখান থেকে বিভিন্ন পরিচিতি, মানে এক একটা পদক্ষেপ এবং এক একটা পরিচিতি আস্তে আস্তে জীবনের সাথে যেভাবে জুড়তে থাকে। ছোট করেই বলবো, তো আমি তার আগে আমি ছোটবেলাটা একটু জানতে চাই। মানে স্কুলের বন্ধু, পড়াশোনার জগৎ, খেলাধুলার জগৎ তো ছিলই, কিন্তু যেই সৌরভকে আমরা পরবর্তীকালে পেলাম বা আবিষ্কার করলাম বলা ভালো, বা বাকিরা সবাই আবিষ্কার করলো, আমরা কেন, মানে পুরো গোটা জগৎ আবিষ্কার করলো অ্যাজ আ মিউজিশিয়ান। হ্যাঁ, এবং পরবর্তীকালে তো আমরা ডেফিনেটলি বাউল আঙ্গিকের কথায় আসবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি শুরুটা একটু জানতে চাই, কিভাবে শুরু হলো? শুরুটা প্রথমত বা কবে শুরু হলো, কোন বয়সে এটা তোমার বা তোর মনে হলো আর কি যে আমি সঙ্গীত নিয়ে কাজ করব? একদমই একদমই, মানে যখন স্কুলে এই ব্যাপারটা চালু হয়েছিল, আমরা যখন করছিলাম, আমি তার তলা তলা কিন্তু গান শিখছি অলরেডি। তো এরকম একটা সিচুয়েশন, তো আমার কিরকম মনে হলো যে আরো ইনস্ট্রুমেন্ট শেখা দরকার, ঠিক আছে, মানে যন্ত্র, মানে আমি ঠিক না হারমোনিয়ামটা আমার কাছে স্টুডিওতে আই হ্যাভ কিবোর্ড, মানে আমার একটা বড় কিবোর্ড আছে আর কি। তারপরেও এটা বর্তমানে স্টুডিওর পারপাসে না কম্পোজ করছি ওটাতে, কিন্তু ওই সময় স্কুল ফেলে দাঁড়িয়ে আমার মনে হতো একটা ইনস্ট্রুমেন্ট আমার দরকার, ঠিক আছে। আমি ঠিক ফ্লরিশ করতে পারছি না, মানে সবাই মিলে একাবেলা করেছি, একাবেলা ইজ গুড, ঠিক আছে, একাবেলা ততদিন আবার ক্লাস 9-10 একাবেলা কি বুঝে গেছে। আচ্ছা, এটা একটু আমরা ভেঙে, মানে সবার জন্য আর কি এই টার্মটার একাবেলা, হোয়াট ইজ একাবেলা? একাবেলা হচ্ছে একসাথে অনেকগুলো কণ্ঠ বিভিন্ন রকম ভাবে হারমোনাইজ করে একটা কম্পোজিশনকে ওরা বলছে, ঠিক আছে, মানে ইটস কাইন্ড অফ অপেরা। অপেরাতে একজন ভয়েসকে পাওয়া যায়, এবং একাপেলা অপেরাতে দেখা যায় অনেকগুলো ভয়েসিং একসাথে, যে ইনস্ট্রুমেন্টেশন কম, ঠিক আছে। তো আমাদের স্কুলে তো বললাম যে ইনস্ট্রুমেন্ট কিছু আমরা ঢোকাতেই পারিনি, খালি ভয়েসিং দিয়ে আমরা মজা করতাম, ঠিক আছে। হ্যাঁ, তো এবার স্কুলের ওই সাথে সাথে আমাদের গ্রুপে আরেকটি বন্ধু ছিল, ঠিক আছে, আমাদের ম্যাডাম ঝর্ণা আন্টি, ঠিক আছে, হেড মিস্ট্রেস, ঠিক আছে। কালকে একটা ছবি দেখছিলাম, খুব ভালো লাগছিল, ঠিক আছে। ওনাকে, যাই হোক, ওনার এক ভাই, উনি আমাদের বন্ধু আর কি, ঠিক আছে। ও গিটারটা বাজাতো, দেবানুজ। হ্যাঁ, এবার গিটারের প্রতি আমার তার আগের থেকেই একটা ইন্টারেস্ট ছিল। তো দেবা একদিন গিটারটা আমাদের স্কুলে এনেছিল, আমি বাজিয়েছি, ও বাজিয়ে শোনালো, ঠিক আছে, যতটুকু বাজাতে পারে। তো আমিও তারপরে ব্যাপারটা থেকে ইন্টারেস্ট পেলাম। ক্লাস 9-10 আমি গোপনে গোপনে একটা হাওয়াইয়ান গিটার, মানে ওই হাওয়াইয়ান গিটার হচ্ছে প্লেটেড যেটা হয়, হ্যাঁ, উপরে স্লাইড গিটার যেটাকে বলা হয়, ইন্ডিয়ান গিটার, স্লাইড গিটার। এবার ইন্ডিয়ান এই গিটারটাকে আমাদের ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গিটারের মধ্যে দেখতে, ঠিক আছে। তো আমি ওরকম একটা গিটার, পয়সা ছিল না, স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে, সামান্য টাকা, ঠিক আছে, পকেট মানি আনতাম। আমার মা জননী আমাকে খুব, মানে এই ব্যাপারটা, গানের ব্যাপারটা, মানে ছোটোর থেকে এখনো অব্দি স্টিল আমি আজকে যন্ত্র মানে, এবং সেটা আমার সম্পূর্ণ মায়ের আশীর্বাদ আমি বলি, ঠিক আছে। তো মায়ের ওই জায়গাটা থেকে আমি ম্যানেজ করে একটা কিনতে পারি, একটা ওই সময় 1999 300 টাকা দিয়ে একটা গিটার কিনেছিলাম। আচ্ছা, কিনে গিটারের যে ফ্রেটটা, এই যেখানে ব্রিজটা হয়, যেখানে যে স্ট্রিংস গুলো লাগে, সব খুলে দিয়ে, যেহেতু হাওয়াইয়ান গিটার, এদিকটা তো নামানো যাবে, কিন্তু এটা তো উঁচু, এটা সেই রেঁগা দিয়ে চেঁচে 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 চেঁচে, ঠিক আছে, চিজেল, ঠিক আছে, চিজেল দিয়ে চেঁচে পাড়ার কুমড়োর গাছ থেকে, ঠিক আছে, সে চিজে ওটাকে নামিয়ে ওর মধ্যে আবার ব্রিজ বসিয়ে গিটারটাকে বাজানোর মধ্যে, স্টিল স্ট্রিং লাগিয়ে একটা বাজানোর মধ্যে পজিশনে আসলেই প্রথম আমার যন্ত্র, ঠিক আছে, সেই দিয়ে আমার যন্ত্র বাজানো শুরু 1999, ঠিক আছে। গান শিখছি আমি জন্মের থেকেই গান, ঠিক আছে। আমার বাড়ি কীর্তনের বাড়ি, ঠিক আছে, মানে গুরুবাদী বাড়ি আমার বাড়ি, মানে তা একদম সম্পূর্ণ বামতাড়া আর কি, মায়ের ভক্ত সবাই আমার বাড়িতে। কীর্তন আমাদের সদ্গুরু সঙ্গের থেকে সবসময় হয়েছে। তো ছোটবেলা থেকে একটা করতাল, প্রথম ইনস্ট্রুমেন্ট করতাল, ঠিক আছে, করতাল, সেটাও 3 বছর বয়সে আমি পাই, এবং হরিদ্বারে করতাল ছিল আমার মনে আছে। হ্যাঁ, সেটা বোধহয় আমার প্রথম প্রেমিকার কাছে রয়েছে, এখন নেই, ওর বাড়িতেই রয়েছে, ওর কাছে রয়েছে এখন, হয়তো ওর ছেলেমেয়েরা বাজায়, বাট এবার বাজাক বাজাক, ঠিক আছে। এবার সেখান থেকে স্কুলে গানের দল, গান শিখছি, তারপরে স্কুলের শেষ দিকটা গিটারের সাথে ইন্ট্রোডাকশন হওয়া, মোটামুটি 11-12 আমি একটা অন্য স্কুলে তখন ফাটিয়ে গিটারটা বুঝে গেছি হোয়াট ইজ গিটার, ঠিক আছে, বাজানো আরম্ভ করেছি, কর্ডবাজি গান গাইতে পারি, কর্ডবাজি গান গাইতে পারি, সোলোজও বাজাতে পারি, মানে মানে আমার ইনফ্লুয়েন্স যদি বলি, হ্যাঁ, রক মিউজিক তো ডেফিনেটলি, রক মিউজিক, রক অ্যান্ড রোল, মইনের ঘোড়াগুলি, আয়ুব বাচ্চু, জেমস, মানে আমি জানি না 1999-এ কে কোথায় ছিল, বাট
ফসিলসকে আমি মানে তখন রূপম ফসিলস বলে একটি দলকে আমি শুনেছি, নিজের চোখে কানে শুনেছি, এটা দেখেছি। কত সালের কথা বলছেন? 1999 গান মেলাতে, তখন আচ্ছা, আজকে 99 2024 ফসিলস মানে অনেকটাই আগে, মানে তখন অনেক ফসিলস- আগে, মানে ওই লাইন আপ, হ্যাঁ, মানে হ্যাঁ। ওই সময় আমরা তখন তো পড়াশোনা করছি, হ্যাঁ। শুনছি, শিখছি, হ্যাঁ। ওরা তখন কাজ করছে, দেখছি, ভালো লাগছে। হ্যাঁ, ডেফিনেটলি হ্যাঁ, রূপমদাকে definitely। আজকেও মানে ফুল অন দেখে ভালো লাগে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হি হ্যাঁ। স্টিল দেয়ার। তো ইন্সপিরেশন ডেফিনেটলি রূপমদা আমার ইন্সপিরেশন, ঠিক আছে। তো ওই সময় ক্যাকটাসের কিছু গান, মইনের ঘোড়াগুলি কিছু গান, লক্ষ্মী ছাড়া তখন সদ্য তৈরি হয়েছে, মানে মজা লাগে লক্ষ্মী ছাড়া গান শুনে। এছাড়া বাংলাদেশ আমার মানে 5% এই বাংলা, আর বাকি 90% ওই বাংলা, আর বাকি 5% গোটা ওয়ার্ল্ডে। তো 90% যেহেতু ওই বাংলায় আর কি, ওদিকটা পূর্ব দিক। তো এই পূর্ব মানে মানে আমরা পূর্ব পাকিস্তানের লোক অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো মানে আমি বাংলাদেশি অনেকেই বলে, ঠিক আছে, বাঙাল ঘুরির একটা ব্যাপার চলে, ঠিক আছে। এপার বাংলা ওপার বাংলা, কিন্তু আমার জন্ম কলকাতাতে, কাটারটা বাদ দিলে বাকিটা পুরো হ্যাঁ, বাকিটা পুরোটাই আমাদের, ঠিক আছে, হ্যাঁ, বাংলা। হ্যাঁ, তাই হোক, হ্যাঁ। তো ওইখান থেকে প্রচুর সিরিজ, ওই সময় সিরিজ তৈরি হচ্ছে না, মানে ক্যাসেট ছিল, হ্যাঁ। ক্যাসেট পেতাম কিছু কিছু, খুব কষ্ট হতো ক্যাসেটগুলো আনাতে, গান শুনতাম ওখানকার, ঠিক আছে, অবাক হতাম শুনে। এছাড়া বাবা কাছ থেকে ওল্ড স্কুল মানে জগন্ময় মিত্র ইত্যাদি ইত্যাদি, রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রসঙ্গীতের পায়োনিয়ার যাদের যেরকম জর্জ বিশ্বাস, ঠিক আছে, মানে উনি আমার খুব ফেভারিট আর কি, ঠিক আছে, ওয়ান অফ দি মোস্ট ফেভারিট। রবীন্দ্রসঙ্গীত শুনলে আমি সবার আগে দেবব্রত বিশ্বাসের গান চালিয়ে একটু শুনবো, ঠিক আছে, মানে সবাইকে রেসপেক্ট করেই বলছি, সবাইকে ভালো লাগে, মানে এই মানুষগুলো আমাকে নাড়াচাড়া দিয়েছে। তারপরে ওই সময়টা মোটামুটি 95-96 মানে ক্লাস 5-6 থেকেই পিঙ্ক ফ্লয়েড, ডিপ পার্পল, স্করপিয়ন, গ্ল্যাম রক, বেশ কিছু ব্যান্ডস লাইক 80s এ গ্ল্যাম রক ব্যান্ড, ঠিক আছে, 70s 60s শুনছিলাম। ক্যাসেট থাকতো আমাদের ওই সময়, ক্যাসেট আমার কাছে ডবল ডেকার, এই মানে ডবল ডেকার বলছি কি, ওই 2-in-1 একটা ছিল, ওটা দাদার আমার, ঠিক আছে। পরবর্তীতে জেঠু আমাকে একটা সানিও দিয়েছিল, ঠিক আছে, একটা সিঙ্গেল স্পিকার, ওটার মধ্যে শুনতাম। হ্যাঁ, শুনে অনেকটা শেখা হয়েছে। এছাড়া এইভাবে আমার শুরু আর কি, মানে ইন্সপিরেশন এইভাবে, এটা মিউজিকের প্রতি, মিউজিক। এছাড়া মা তো মানে আমার মা জননী, মানে আজকেও এখনই যদি হারমোনিয়াম নিয়ে বসিয়ে দিই, ঠিক আছে, অসুস্থ শরীর নিয়ে যা শোনাবে, মানে আমারও চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, ঠিক আছে, আমিও সাহস করে বাজাতে পারবো না দোতারাটা, হয়তো গিটারটাও সাহস করে আর কি, মানে ওনার ভাবজা আর কি, ঠিক আছে। তো এইভাবে আর কি শুরু আমার 90s। 2001-এ আমার প্রথম ব্যান্ড ওশেন, আমরা একটা বাংলা ব্যান্ড তৈরি করেছিলাম ওই সময়, ঠিক আছে, নরেন্দ্রপুর অঞ্চলে আমাদের রিহার্সাল ছিল। আমার ব্যান্ডের মধ্যে 3টি মেম্বারই আমার স্কুলের, ঠিক আছে, আমার থেকে তারা সিনিয়র, অনেক আগে থেকে গিটার বাজায়, এই বাজায় সেই বাজায়, কিন্তু আমাকে ওরা নির্বাচন করলো যে তুই ভোকালিস্ট, তুই ফ্রন্টম্যান, ঠিক আছে। তো আই ওয়াজ দেয়ার ফ্রন্টম্যান হিসেবে, আমরা অরিজিনালস লিখতাম। এছাড়া যাবতীয় আমি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এক্সকিউজ মি, যা শুনেছি আর কি, সেগুলোর থেকে আমার ফেভারিট কিছু গান, সবার ডিসিশন নিয়ে কিছু কিছু গান আমরা কভার করতাম অন স্টেজ। মোটামুটি 21 থেকে 2007 অবধি ফাটিয়ে কাজ করেছি, ঠিক আছে, ফাটিয়ে কাজ করেছি। তারপরে কলেজে এখানে কাজ বলতে ওয়েস্টার্ন মিউজিক, রক বাংলা মিউজিক, রক মানে আমি যদি ঠিক বলে থাকি, একদমই হ্যাঁ, ওয়েস্টার্ন তখন মিউজিক, এই বাংলা পর্যায়টা রক, চলছে। হ্যাঁ, বাংলা ব্যান্ড, বাংলা রক এইসব চলছে। আচ্ছা, বাংলা ব্যান্ডের কথা বারবার ঘুরে ফিরে এলো, খুব স্বাভাবিক, মানে আমাদের ওই টিনেজ থেকে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাওয়া। হ্যাঁ, মানে আমার মনে আছে তখন, মানে আমাদের ওই যে নামগুলো উঠে এলো সেগুলো খুব স্বাভাবিকভাবেই চন্দ্রবিন্দু, ভূমি, এবং তুই যেগুলো বল, মানে ফসিলস, ক্যাকটাস, লক্ষ্মী ছাড়া, পরবর্তীকালে দোহার বা আরো অনেক ব্যান্ডকে আমরা পেয়েছি, ক্রসউইন্ডস, বাংলা ব্যান্ডের কথা বলছি। আর মহিনের ঘোড়াগুলি তো, হ্যাঁ, মহিনের ঘোড়াগুলি তো অনেক আগে, মানে সেটা তো একটা মানে স্তম্ভ বলা যেতে পারে। হ্যাঁ, শুধু মানে বাংলা ব্যান্ড নয়, মানে ওনার সৃষ্টি, হ্যাঁ, তার শুধু বাংলা ব্যান্ডের মধ্যে সীমিত থাকেনি কোনো কালেই। হ্যাঁ, হ্যাঁ, তো ওটাকে একটা বিপ্লব বলা চলে। হ্যাঁ, এবং সেটা শুধু গানের জগতে নয়, সব জায়গায়, সব জায়গাতে মহিন একটা মানে কি বলবো, একটা মাইলস্টোন আর কি, আমি হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই প্রভাব তো পড়েছেই। আচ্ছা, এবার আমি যেটুকু বুঝলাম যে এবং তার থেকেও যেটা আমার খুব ভালো লাগলো এটা মানে শুনে, যে যে ভিতটা, মানে যে চারাটা জন্ম নিচ্ছিল, সেটা কিন্তু সেই মায়ের গর্ভ থেকে যেভাবে জন্ম নেয় শিশু, মানে সেখানেও মানে মানে আমি ডেফিনেটলি কাকিমার থেকেই পাওয়া, এবং সেই মানে না, মানে এখানে আমি একটু একটু বলি আর কি, একটু জুড়তে হবে, বাবাকে বাদ দিলে চলবে না আর কি, ঠিক আছে। অবশ্যই বাবা মানে চরম ভাবে রাজনৈতিক একটা লোক, মানে আচ্ছা, পূর্ববঙ্গের মানুষ, মানে সরি পূর্ব পাকিস্তানের মানুষ, তুরি মাঝে মধ্যে পূর্ববঙ্গ বেরিয়ে যায় আমার, ঠিক আছে। তো পূর্ব পাকিস্তানের মানুষ,
উনি পাকিস্তানে, আমি আজকের দিনে দাঁড়িয়েও মানে এই মিউজিক কেরিয়ারের মধ্যে আমার একটা জিনিস উপলব্ধি যে মানে নো অফেন্স টু এনিওয়ান, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মানে ওপার বাংলা না একটু অনেকটা যত্নটা অনেকটা বেশি। আচ্ছা, কারণ ওপার যত্ন বাংলা কিসের প্রতি? গানের প্রতি, আচ্ছা লেখার প্রতি, আচ্ছা। ঠিক আছে, টোটাল আমার বাংলা যে কালচার, বাংলা যে সংস্কৃতি, বাংলা সংস্কৃতি হতে পারে লালন, বাংলা সংস্কৃতি হতে পারে ধোয়া পাগলা, বাংলা সংস্কৃতি হতে পারে নজরুল, বাংলা সংস্কৃতি হতে পারে রবীন্দ্রনাথ, বাংলা সংস্কৃতি হতে পারে শক্তি চট্টোপাধ্যায়, বাংলা সংস্কৃতি হতে পারে হুমায়ুন আহমেদ, সবাইকে নিয়ে আমি বলছি, ঠিক আছে। হ্যাঁ, তো সেখানে ওপার বাংলার যত্নটা কিন্তু আলাদা রকম। মানে ওপার বাংলার যখন আমি কোনো শিল্পীর গান শুনি হারিয়ে যেতে ইচ্ছা করে, এটা বাস্তব কথা, ঠিক আছে। আমার ইন্সপিরেশনটা ওপাস থেকে, তো প্রভাবটা বেশি পড়েছে চরম ভাবে, ঠিক আছে। আমার বাড়ির মানে দুটো ব্যক্তি মানুষ, বিশেষে সেটা পাল্টায়, আবার সবার উপর সবার প্রভাব মানে বিভিন্ন ভাবে পড়ে। তুই তো আমার বাড়িতে যাতায়াত করিস, হ্যাঁ, তুই জানিস, হ্যাঁ, ঠিক আছে, যে হ্যাঁ। মানে বাড়ির বাইরেটা কলকাতা, বাড়ির ভেতরে ঢুকলে বাংলাদেশ। বাড়ির বাইরেটা কলকাতা, বাড়ির ভেতরে ঢুকলে আমার মানে স্টুডিও সেট, বাংলাদেশ বলতে আমরা ওই মানচিত্রে বাংলাদেশ বললে আবার ভুল হবে, মানে খাঁটি বাংলা, খাঁটি বাংলা, ঠিক আছে। হ্যাঁ, আর আমার বাড়িতে পুরোটাই, মানে আমি ধুতি পরে থাকি বাড়িতে, ঠিক আছে। লোকে বলে যে তুমি স্টেজে ধুতি পরো না, তুমি স্টেজে হেরেম পরো, বাড়িতে ধুতি পরো। বলছে ধুতিটা আমার বাড়ির কালচার, ঠিক আছে। যাপন বলতে আমরা যাপন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আদেশ। এই যাপন কথাটা একদম আদেশ, ঠিক আছে। এই যাপন শব্দটা কিন্তু আমি ছোটবেলা থেকেই পেয়েছি আমার মা বাবা, তদ্রূপ ভাবে আমি আবার মনে করি দিই যে আমার বাড়ি কিন্তু সম্পূর্ণ গুরুবাদী, ঠিক আছে। তো কথা বলছি, এই আমার ছোট ভাইকে ফোন করেছে, গুরুবাদী আরেকটি ছেলে, খুব ভালো ক্রিকেটার, ওর সাথে পরে কথা বলবো। তো এবার এই অবস্থায় আমার যেটা হলো আর কি, ঠিক আছে, যে এই ফেসগুলোর মধ্যে থেকেও নাম সংকীর্তনের সাথে আমি যুক্ত, শুনছি, বসছি, কারণ আমার গড়িয়াতে একটা বাড়ি আছে, নাকতলা আমাদের আশ্রম, শ্রী গুরু সংঘের আমার বাড়ি, ওনারই দীক্ষিত শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের। তো আশ্রমে যাওয়া, ওখানে খোল বাজানোর চেষ্টা করা, করতালটা বাজাতে বাজাতাম, করতালটা বাজাতাম, হারমোনিয়ামটা একটু সাপা ধরে রেখেছি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা কি কীর্তনে? কীর্তনে হরিনাম হচ্ছে, হরিনাম হচ্ছে, হ্যাঁ, বাহ। গুরুর ভজন হচ্ছে, শুধু নাম সংকীর্তন না, ভজন, ঠিক আছে, ভজন কীর্তন, এই দুটো কথা একসাথে আসে, ভজন আর কীর্তন। তো ভজন কীর্তন দুটোর মধ্যেই ততটা বেশি সঙ্গত করেছি। হ্যাঁ, এবার এই করতে করতে অ্যাট এ টাইম আস্তে আস্তে এই বাংলা ব্যান্ড করছি, ঠিক আছে, করতে করতে আর একটু নিজের সম্বন্ধে বলতে গেলে আমার আর অন্যান্য পড়াশোনার মধ্যে অ্যানিমেশন, ছবি আঁকাটা জানিস তুই ছোট থেকে, ঠিক আছে, চরমভাবে আমার একটা ছবি আঁকার প্রতি ছিল, ঠিক আছে। তো সেই জায়গা থেকে মানে তুই আমার বাড়িতে অলরেডি দেখছিস চলো পেন্টিং চালাই, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। সিপিটিতে সবাই মিলে আমরা অ্যাক্টিভিটি করেছিলাম, তো ওপেনিং মিউজিশিয়ান হিসেবে আমরাই আর কি ওটাকে মানে ঠিক। আলোড়নটা করেছিলাম আর কি, আওয়াজ দেওয়া যাবে, ঢেড়া পেটানোটা, ঠিক আছে, ঢেড়া, ঠিক আছে, ঢেড়া পেটাতে লাগবে একটা ভালো কাজ করতে, মানে সৃষ্টি তো ওইভাবে আটকে থাকে না, মানে সঙ্গীত থেকে, মানে সঙ্গীতের সাথে সাথে আরো অনেক কিছু একসাথে জুড়েছে। বলছে সাধনার বেস্ট মার্গগুলোর মধ্যে হচ্ছে আগে আসছে সঙ্গীত, দ্বিতীয় পর্যায়টি আসছে পেন্টিং, ঠিক আছে, তারপরে স্কাল্পচিং, ঠিক আছে, তারপরে ড্রামা, ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে মানে 64 কলা নিয়ে যখন আলোচনা করা হয়েছে, বেদে বলুন কিংবা আমাদের সনাতনী পর্যায়ে বলুন, ঠিক আছে, কিংবা আমাদের ইন্ডিয়ান কালচারে, তো এই 64 কলার মধ্যে কিন্তু সর্বপ্রথম আসছে সঙ্গীতের কথা, ঠিক আছে, মিউজিক। আবার ভবা পাগলার গানে বলি জয় ভবা, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। তো গান অর্থে সঙ্গীত, ঠিক আছে, সঙ্গীতের ওপরে কিছু নেই, মানে এই একটা ব্রহ্মনাদ, একতারা, এর অনেক ব্যাখ্যা, কিন্তু আমি নাচটা শোনালাম। তো এই একটা সাধারণ একটা লাউড, একটা বাঁশ, ঠিক আছে, এত অদ্ভুত আওয়াজ কি করে আসছে, এটা বাউল যন্ত্র সম্পূর্ণভাবে, ফকিরি যন্ত্র, সহজিয়া যন্ত্র। তো আজকের দিনে দাঁড়িয়ে ওই জায়গাটায় পৌঁছানোটা আমি যাব, বাংলা ব্যান্ডে মিউজিক করছি, মিউজিক ক্যারিয়ারটা বলি একটু, করছি বিভিন্ন রকম ভাবে, সময় নিয়ে বসেছি, হ্যাঁ একটু সময় নিয়ে বসেছি, এই জন্যই আড্ডা, ঠিক আছে, ঠিক। তো ওই পর্যায়ে একটা জায়গায় বারবার চোট খাচ্ছিলাম, ধাক্কা খাচ্ছিলাম, কি মার্কেটে ওই মুহূর্তে সকল যারা কাজকর্ম করছেন এবং যা রাজনৈতিক পরিস্থিতি ছিল, আচ্ছা, মার্কেট বলতে কমার্শিয়াল মার্কেট, ঠিক আছে। তো ওই জায়গাটায় রিচ করার মতো আমাদের এলিজিবিলিটি থাকা সত্ত্বেও আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কেন? স্কুল কলেজে পড়ি প্রথমত, আর পাড়ায় পাড়ায় মানে ব্যাঙের ছাতার মতো বাংলা ব্যান্ড গজিয়ে উঠেছে তখন, ঠিক আছে। কোয়ালিটি মিউজিক কে করছে না করছে জানি না, তবে যে করছে না আমি তাদেরকেও দেখলাম, তারা জায়গা পেয়েছে, আমরা পেলাম না।
এইটা খুব ভাবালো আমাকে, কষ্ট দিল। এবং তদ্রূপভাবে অন্যান্য আশপাশে পারিপার্শ্বিক ব্যান্ডের, অমুক ব্যান্ডের ড্রামার নেই, আমার ব্যান্ডের ড্রামার কেউ ম্যানেজ করার চেষ্টা করছে, ঠিক আছে, আমার ব্যান্ডের ভেঙে ওই দিকে চলে গেল আমার ব্যান্ডের বেসিস্ট। এইসব ম্যানিপুলেশনস অনেক রকম আমি ফেস করেছি। আচ্ছা যাকে বলে প্রিয় ব্যাকস্ট্যাবিং, ঠিক আছে। আচ্ছা। তো ভেঙে পড়িনি, বাস্তব কথা, এটা ভেঙে পড়িনি, ঠিক আছে। করেছে, ওটা ওর করানোর ছিল, ওকে করিয়েছে উনি, ঠিক আছে। তো যাই হোক, উনি কে সেটা পরে আমরা সেটা তো আমাদের আলোচ্য বিষয়। হ্যাঁ, এবার সে করেছে, যার কর্ম সে করে, আমার বলা অকারণ। তাও আমি বলি, এই করতে গিয়ে আমি যখন স্টার্ট হই, আমি বুঝতে পারি না মিউজিকটা না ঠিক ওইভাবে না, কারণ কিছুটা ঠেকে শেখা, মানে সেগুলো তো শিখছি, সেগুলো শিখছি পুরো ওখানে। আজকের দিনে দাঁড়িয়ে ওঠানামার আপস ডাউনস, কিন্তু ওই বয়সে আর কি, ওই বয়সে দাঁড়িয়ে মানে পাকাপোক্ত কি করে হলাম, ঠিক আছে, পাকাপোক্ত কি করে হলাম, এইটা আমি একটু বোঝা যাবে আমার কথাগুলো শুনলে মন দিয়ে, যে ওই সময় দাঁড়িয়ে আমি যখন কাজ করছি, কাজ করতে গেলে লিটারেলি আমাদের বাধা দেওয়া আছে। মানে এরকম হচ্ছে শিবপুর বিতে আমরা বাজাচ্ছি, একজন, আমি নাম বলবো না কোন ব্যান্ড, ঠিক আছে, কোনো ব্যান্ডের নাম নিতে চাইছি না, ওই ব্যান্ডের একজন সিনিয়র গিটারিস্ট দাদা, তাকে আমি দাদা বলে ডাকি, ঠিক আছে, XYZ দাদা, উনি গিয়ে সাউন্ডম্যানের পিছনে গিয়ে কি একটা বললো, সাউন্ডম্যান দেখলাম ওই কনসোলের তলায় একটা সুইচ থাকে যেখান থেকে পাওয়ার যায় স্টেজে, যেখানে আমরা প্রসেসর কিংবা কারেন্টটা নিই, ঠিক আছে, হ্যাঁ, এসি কারেন্টটা নিই যেখান থেকে, ঠিক আছে, ওকে নাড়ালো, ঠিক আছে, ফট করে আমার প্রসেসরটা পায়ের তলা থেকে ধোয়া বেরোচ্ছে, বন্ধ হয়ে গেল, আচ্ছা, শর্ট করলো, আমার এখান থেকে উড়ে গেল, ঠিক আছে, আচ্ছা, ভাগ্যিস আমি মারা যায়নি স্টেজে, আচ্ছা, কারেন্ট কি মারা যেতে পারে, তখন তো মানে পারফরম্যান্স চলছে বাজাচ্ছি আমরা, আমি কারেন্টকে মানে ওইটা না আমাকে শিবপুর বিতে নাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। আমি ব্যান্ডের, ওই বাংলা ব্যান্ডের নাম জীবনে মুখে উচ্চারণ করবো না, ঠিক আছে, আমাকে অনেকেই, আমি এই নিয়ে সেকেন্ড ইন্টারভিউতে আমি এই কথাটা বললাম, কিন্তু এটা আমার জীবনে একটা খুব মানে টার্নিং পয়েন্ট আর কি, ঠিক আছে। আমি তারপরে 2 বছর 2.5 বছর মতো প্রসেসর কিনিনি, উইদাউট প্রসেসর আমি ইলেকট্রিক গিটার বাজিয়েছি, ঠিক আছে, কষ্ট হয়নি তার জন্য, তৈরি করেছি আরো নিজের, মন ভেঙে গেছে, স্টুডেন্ট আমি তখন, ঠিক আছে, মানে একটু সিনিয়র মিউজিশিয়ান, তার গান শুনছি, তার কাছ থেকে ওটা আচরণ, আরে বাপরে বাপ, সত্যি অনেক বিশ্বাস কর, আমার মানে আমি তারপর রেগে নিই এখনো, ঠিক আছে, কিন্তু আমি ঘটনাটা জানিয়ে রাখলাম, মানে আজকে আমরা যারা মিউজিক নিয়ে কাজ করছি, অন্তত বাংলা ব্যান্ডকে ভালোবাসি, মানে আমার প্রিয় ব্যান্ড এখনো যদি বলিস তাহলে আমি বলবো স্টিল বাংলা ব্যান্ডের মধ্যে লক্ষ্মী ছাড়া, তদ্রুপ মইনের ঘোড়াগুলি, ক্রসউইন্স, ঠিক আছে, ক্যাকটাস, পটা, মরুদ্যান, ঠিক আছে, অবভিয়াসলি এরা সবাই আর কি, ঠিক আছে। মইনের ঘোড়াগুলির একজন ভোকালিস্ট, উনি মানে আমার একজন গুরু হিসাবে তো সবসময় ওনাকে পেয়েছি, বাপি কাকু, তাপস বাপি দাস। বাপি কাকু আমার এই রেবেলিয়াস কথাবার্তা অ্যাটিটিউডটার জন্য বরাবরই আমাকে বলে, তুই জঙ্গলি ঘোড়া, আস্তাবলের ঘোড়া তুই নোস, তুই জঙ্গলি ঘোড়া, তোর পায়ে নাল নেই। আমি বললাম, বাবা কি করবো বলো, নাল দিয়ে কি হবে, ওই নাকের মধ্যে দড়ি পরিয়ে নাচাবে, ওই তো নাচনে আমি নেই দাদা, জয় গুরু জয় মা, ঠিক আছে। যার জন্য বাপি কাকুর মানে যতটা পারছি বাপি কাকুর দেখানো মতাদর্শে, মইনের ঘোড়াগুলির মতাদর্শে আজকের দিনে মাথা নত করে লড়ে যাচ্ছি, মাথা উঁচু করে, না মাথা নত করে, ঠিক আছে, মাথা নত করে, কারণ বাউলের মাথা সবসময় মাটির দিকে থাকে, চোখ মাটিতে থাকে, ভাবও মাটিতেই থাকে, যার জন্য আমরা মাটির গান করতে পারি। অবশ্যই 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 অবশ্যই। সৌরভ থেকে রব খ্যাপা, এই যে জার্নি, অর্থাৎ ব্যক্তি সৌরভ, সঙ্গীতপ্রেমী সৌরভ, সেখান থেকে মিউজিশিয়ান সৌরভ, মানে সঙ্গীতজ্ঞ সৌরভ, যে বাংলা ব্যান্ডের সাথে যুক্ত ছিল, ওয়েস্টার্ন মিউজিক দ্বারা অনুপ্রাণিত, ছোটবেলায় হরিনাম সংকীর্তন, মায়ের কাছে গান শেখা, সেই সৌরভ থেকে রব খ্যাপা, এই যে জার্নিটা, এইটা আমাকে বল কিভাবে এই জার্নিটার ট্রানজিশন আর জার্নি। এবং অবশ্যই মানে খ্যাপা বাউল মানে রবীন্দ্রনাথের কথাই তো আমরা শুনেছি, খ্যাপা বাউল, এবং এটা শুনলেই আমাদের মনে হয় বাউলের জীবন, বাউলের দর্শন, এবং বাউলের জীবন তুই নিজে বাঁচিস, নিজে সেই মানে সেখানে মানে কলকাতাতে থাকা সত্ত্বেও তুই কলকাতার বাইরে গিয়ে অনেকটা সময় কাটাস বছরে, সেটা শুধুমাত্র অনুষ্ঠানের জন্য নয়, নিজের বাঁচার তাগিদে তুই থাকিস, তাদের সাথে থাকা, ওঠা, খাওয়া, বসা, এবং দিনের পর দিন তাদের মতন করে বলবো না, নিজের মতন করেই তাদের সাথে থাকা, মানে সেটাও তোর জীবন,
সেটাও তোর জীবন, এবং কলকাতায় থাকাটাও জীবন, সেখানে পারিবারিক জীবন রয়েছে, ব্যক্তিগত জীবন, মিলেমিশে সৌরভ এবং রব খ্যাপা, এখন তো রব খ্যাপাই বলবো। হ্যাঁ, মানে সৌরভ থেকে একটা উত্তরণ ঘটেছে, আমি উত্তরণ বলবো, মানে আমার সেটাই বলতে ভালো লাগবে, উত্তরণ। হ্যাঁ, তো এই উত্তরণের যে জার্নিটা, হ্যাঁ, সেটা যদি বলিস, এবং বাউল সম্বন্ধে আমাদের যদি একটু আলোকপাত করিস। বাউল, হ্যাঁ, আচ্ছা বেশ। রব খ্যাপা, রব খ্যাপা লোকটাকে আমি কোথায় খুঁজে পেলাম বলি। আমি অ্যানিমেশন শিখছি, বাউল গান শুনছি, যাদবপুর বাউল ফকির উৎসব প্রথম থেকেই ছিলাম, যাই শ্রোতা হিসেবে শুনি, আচ্ছা, মিউজিশিয়ান হিসেবে যাই, মিউজিশিয়ান হিসেবে শুনি, ঠিক আছে। ঠিক। এছাড়া পাড়ার ছেলে, ঠিক আছে, যাদবপুর মানে তো পাড়াই আর কি। পাড়াই, হ্যাঁ, পাড়া, ঠিক আছে। এবার ওই সময় আমি ডোয়েকে একটা পড়াশোনা করছিলাম। কোথায়? ডোয়েক, ডোয়েক, ডোয়েকে একটা কম্পিউটার, মানে এখনকার ভাষায় কম্পিউটার সায়েন্স যাকে বলে, আচ্ছা, আচ্ছা, লেভেলটা আমি করছিলাম। তো আচ্ছা, আচ্ছা, যেহেতু অ্যানিমেশনের প্রতি আমার একটা মানে ড্রয়িং, পেন্টিং আর অ্যানিমেশন, পরে আরো ডিজিটালি ওটা আমার খুব ইয়ে হয়। ভিজুয়াল আর্ট, হ্যাঁ, ভিজুয়াল আর্ট মূলত, ঠিক আছে। ভিজুয়াল আর্টের সাথে সাথে ওই জিনিসটা আমাকে জানতে হতো কি না, প্রোগ্রামিং, ঠিক আছে, অ্যানিমেশনের ক্ষেত্রে ওটা খুব কাজে লাগে। ঠিক। যাই হোক, ওদিকে যাবো না। তো খোঁজ পেলাম যে যাদবপুরে বাউল ফকির উৎসবে বাউল ফকির সংঘ হয়। তার আগে আমার গড়িয়া অঞ্চলে বোড়ালে উৎসব হয়েছিল, সেখানে আমি কয়েকবার দেখে এসেছি। তখন আমি অনেকটাই ছোট, বুঝতে পারিনি ব্যাপারটা, ঠিক আছে। আমার কাছে বাউল মানে কীর্তনই ছিল তখন, ঠিক আছে, কীর্তন, হরিনাম, এইসব। সবাই আর কি বাউল, আমি বৈষ্ণব দেখলে বুঝি বাউল, আর মানে বাউল দেখলে বুঝি বৈষ্ণব। বিভাজন তো তখন জানি না, ঠিক আছে। হ্যাঁ, একটা নাগা সাধু দেখলে তাকেও আমি ভাবছি বাউল, আবার ভাবছি একটা বাউলকে ভাবছি ও কি নাগা, ঠিক আছে। এই কনফিউশনস গুলো তখন আমাকে সবাই সাধু, 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 ঠিক আছে। যে সাধে সে সাধু, ঠিক আছে, বুঝতে হবে। যে সাধে, সাধ মানে জীবের টেস্ট না, সাধ মানে যে ওটা একটা রকম সাদা, ঠিক আছে। সাধন করা, সাধন, সাধন, হ্যাঁ, সাধনকে যদি ভাঙি সেধে, সাধবাটিস, তাহলে সাধনা কি, সাধনা মানে কি, তাহলে সাধন করাটা কি বলবো, সাধনা শব্দটা ব্যাখ্যা দিতে হবে অবশ্যই। তাহলে বাউলকে একটু একটু এলাবোরেটলি বোঝায়। এবার আমার জানিটা আমি বলবো সাথে, সেধে সেধে আনো না, তারই নাম সাধনা। এটা বাউলের কথা, খুব মিস্টিক কথা বলে, এই কি, এ তো হারিয়ে গেলাম, আবার আবার কিরকম একটা ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হলো। সেধে সেধে আনতে হবে, বলছে হ্যাঁ, এই ঠোকাটার মধ্যে একটা ব্যাপার থাকতে হবে। তো শব্দ ব্রহ্ম, সবার আগে বলি, শব্দ ব্রহ্ম, এই ব্রহ্মজ্ঞান এর অধিকারী এই আমাদের সনাতনী পর্যায়। বাউল, বাউল কিন্তু সম্পূর্ণরূপে নাস্তিক একটা পর্যায়। নাস্তিক, না আস্তিক, মানে আস্তিক কারা, সম্পূর্ণ সনাতন যারা বেদ বেদান্ত মেনে যারা চলছে তারা হচ্ছে আস্তিক। এটা একজন নাগা হতে পারে, গিরি পুরী, হ্যাঁ, নাথ হতে পারে, একজন উপাচার্য হতে পারে, একজন যোগী মহারাজ হতে পারে, একজন বৈষ্ণব হতে পারে, এবং এরা সবাই মোটামুটি ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞান। এবার ব্রহ্মজ্ঞানে আসি, তো এবার সাধনা তো আসবেই, সাধনা সেদে সেদে আনন্দ কাকে, ওই যে আমাদের থাকে মনের মানুষ, যাকে নিয়ে এত লড়াই, এত সবাই খোঁজাখুঁজি করছে, ম্যাগনিফাইং গ্লাস নিয়ে, মোমবাতি জ্বালিয়ে, হ্যালোজেন জ্বালিয়ে, ঠিক আছে, হ্যাঁ, যে যার মধ্যে খুঁজে বেড়াচ্ছে। বাউলের একটা কথা আছে, না বললে নয়, এটা ঠিক বাউলের কথা বলবো, এটা বেদান্তের মধ্যে রয়েছে, যা আছে মানে আমাদের গীতাতে কিংবা কৃষ্ণের জীবনযাপনে কৃষ্ণ সেটা দেখিয়ে দিয়েছে। মাকে, যশোদা মাকে সে মাটি খাচ্ছিল, এই কি মাটি খাচ্ছিস কেন, আচ্ছা কই মুখ খোল দেখি, মুখটা আমি খুলে দেখাচ্ছি, দেখছি যে পুরো ব্রহ্মাণ্ডের একটা রূপ, ঠিক আছে। আচ্ছা ধরলাম এগুলো সব রূপক, অ্যালিগরি, আদতে কিছুই ঘটেনি ঘটনা, বাউলও সেটা মানে, আমরা মানি না, ঠিক আছে। আমি মূর্তি পূজা করি না, কিন্তু আমার বাড়িতে পূজার একটা ভাব আছে। তুই তো এই রুম সব রুমে যা মানে জানিস, ঠিক আছে, তুই স্পিরিচুয়াল জায়গাটা, হ্যাঁ, এই ছেলের লোকটা পুরো স্পিরিচুয়াল, ঠিক আছে। এই স্পিরিচুয়াল ব্যাপারটা বোঝার সহজ রাস্তা ছিল আমাদের যে বাউল, প্রথমত। আচ্ছা, বাউল কিভাবে, মানে রব খ্যাপার ট্রানজিশনটা বলি। তো এই করতে করতে, পড়াশোনা করতে করতে এক সময় গিয়ে আমি পৌঁছলাম, বিভিন্ন বাউলদের সঙ্গ পাচ্ছি, গান শুনছি, ভালো লাগছে, কিন্তু মনে টানছে না। আচ্ছা, আমার গুরুজি গৌর খ্যাপা বাবাকে যেদিন শুনলাম আর কি, ওই ঠান্ডার মধ্যে, এই ঠান্ডার মধ্যে আমি একটা গেঞ্জি পরে, একটা ধুতি পরে রয়েছি, উনি জাস্ট একটা ধুতি, সারা গা বেয়ার বডি, ঠিক আছে। আপনার কিছু ভিডিওস আছে ইউটিউবে, আশা করি সবাই দেখেছেন।
তো ওই সময় না, আমি তারও আগের কথা বলছি, ঠিক আছে? তো ঠান্ডার মধ্যে লোকটা খালি গায়ে বসে কী করছে, কে? আচ্ছা, বাউল গান গাইলো গাবগুবি খমক বলে একটি যন্ত্র বাজিয়ে, সেই যন্ত্রের আওয়াজ আমি খুব মুগ্ধ হই। মানে দোতারার ফ্রিকোয়েন্সি, একতারার ফ্রিকোয়েন্সি, ডুবকির ফ্রিকোয়েন্সি, বাইরে হচ্ছে খমকের ফ্রিকোয়েন্সি, আনন্দের লহরী। এবার যেহেতু ছোটোর থেকে গুরু বাজটা বুঝতাম, হ্যাঁ গুরু দীক্ষা শিক্ষা ছোটোর থেকেই ছিল, হ্যাঁ বাউল দীক্ষাটা তখনও পাইনি আমি, অনেক পরে পাই, কুল খ্যাপা বাবার কাছ থেকেই সেটা পাই। খ্যাপা বাবার এদিকে আমার উপলব্ধি যে হ্যাঁ, দিস ইজ দ্য বাউল থিং, যে যার মধ্যে ষড়রিপুর কোনো প্রভাব নেই, সদানন্দে আছে, মুখের মধ্যে একটা হাসি আছে, আবার খেপে গেলে গালাগালো করছে, কিন্তু সেই গালাগালের মধ্যে প্রেম ছিল, ভালোবাসা ছিল। যদি আমি খাইনি, আমার কোনোদিন গালাগাল খেতে হয়নি ওনার কাছে, গুরু কৃপা। তো ওনার সাথে সঙ্গ করতে করতে আমি বুঝলাম উনি অনেক কিছু বোঝালেন। যেরকম ওনার লেখাটা গানের একটু বলি, যে বাউল হওয়া ও ভোলা মন মুখের কথা নয়, আসল বাউল হতে গেলে সত্য সিদ্ধ সাধন করতে হয়। ভোলা মন, বাউল হওয়া ও ভোলা মন মুখের কথা নয়। বাউল ছিলেন নিত্যানন্দ শ্রীরূপ সনাতন চণ্ডীদাস জয়দেব বাউল করেছেন সাধন। বাউল ছিলেন নিত্যানন্দ শ্রীরূপ সনাতন চণ্ডীদাস জয়দেব বাউল করেছে সাধন। ওরা পঞ্চরস করেছে শোধন, 5টা রস থাকে শরীরের মধ্যে মূলত, এছাড়া আরো অনেক রসের নদী আছে, তো পঞ্চরস, এবারে পঞ্চরস করেছে শোধন। বাউল চারি চন্দ্রে, এই চারি চন্দ্রে দিন কাটায়, শততম রজ হচ্ছে মেন জিনিস, ঠিক আছে? এই 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 তিনের কার্যে করবে। হ্যাঁ, ও ভোলামন, বাউল হওয়া ও ভোলামন মুখের কথা না। তো এখানে বলে দিয়েছি গানের মধ্যে। এবার গৌড় খ্যাপা গান যেহেতু, তো পুরোটা ভনিতে বলে দিই। গৌড় খ্যাপা বলে আত্মতত্ত্বের কররে সাধন, খ্যাপা গৌড় ভেবে বলে আত্মতত্ত্বের কররে সাধন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ করগ কর অন্বেষণ। খ্যাপা গৌড় ভেবে বলে আত্মতত্ত্বের কররে সাধন, মানে অনুধাবন সাধন, তুমি যেভাবেই নাও তাকে সাধন করো। আত্মতত্ত্ব, তুমি কে, হু অ্যাম আই, নিজেকে চেনা। হ্যাঁ অ্যাবসলিউটলি, আমি কে, আমি কি করছি, এই ফিলোসফিটাই দর্শন। বাউল অ্যাকচুয়ালি একটা দর্শন। আমি পুরোটা বলি। বা গৌড় বলে আত্মতত্ত্বের কররে সাধন, শব্দ স্পর্শ রূপরস গন্ধের কর অন্বেষণ। যোগধ্যানে একা শোনে, একা বসে যোগধ্যান করতে হবে, 10 জনকে নিয়ে বসে করলে হবে না। আগে যোগ ধ্যানে একা শোনে 12 বৎসর করো সাধন, তবে লাভ হয় সিদ্ধি, সিদ্ধি লাভ হয়। বাউল হওয়া ভোলা আমার মুখের কথা নয়। এখানে খ্যাপা বাবার আমি জয়গুরু হরিবল, আমি একটুখানি গানের আকারে বলিনি, পদ্মের মানে কবিতার মতো করে বললাম, ঠিক আছে? তো দেহতত্ত্ব, দেহ সাধন, আত্মসাধন, এই পর্যায়গুলো তোমাকে জানতে হবে। জানলে 12টা বছর গোপনে থেকে, গুরু গৃহে থেকে, কিংবা গুরু দেওয়া যে নিত্য কর্ম আছে সেই কর্মগুলো সাধন এবং শোধন করলে, মানে যাপন, যাপন মানে জপা, ঠিক আছে? এবার বাউল হচ্ছে অজপা, বাউল আঙুলে জপে না, ফকিররা আঙুলে জপে না, ওনারা জপেন এখানে। ওই যে শেষে কি বলছে, 12 বছর একাশনায় করলে যোগ সাধন করলে। যোগ সাধনটা কি? যোগ হচ্ছে আমার শ্বাস ক্রিয়া, আমি যে ছেড়ে দিচ্ছি, এই ছাড়াটা যত কম হবে। আচ্ছা, একটা মানুষ সে নিঃশ্বাস ছাড়ছে এতটা অবধি, আমি নিঃশ্বাস ছাড়ছি কতটা আমি দেখাবো না, ঠিক আছে? কিন্তু আমি একটা সাধারণ মানুষের থেকে অনেক কম নিঃশ্বাস ছাড়ি, কিন্তু তার থেকে অনেক বেশি নিঃশ্বাস গ্রহণ করি। তাহলে বাকি হাওয়াটা কোথায় যাচ্ছে? হাওয়ার কাজ যে করছে বাউল, হাওয়া চড়া বলে না, বায়ু চড়া, এই বায়ুটাকে যে চড়াতে পারে, বায়ুটাকে নিঃশ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়াটা, সেটা যোগ করা। এবং সব থেকে বড় কথা হট যোগ আর কি। আর একটু ভেঙে দিলাম, হট যোগ। বাউলরা মূলত হট যোগের যাপনে থাকে, ঠিক আছে? এই হট যোগের যাপনটা হচ্ছে মূল যাপন। এই যাপন শৈলীর মধ্যে থেকে গান যারা গায় তারা বাউল নয় ভাই। আচ্ছা, এটা বাস্তব কথা। তারা পোশাকি গায়ক বাউল। আচ্ছা, পোশাকি গায়ক বাউল। আচ্ছা, আমি সবাইকে রেসপেক্ট এবং ভক্তি জানিয়ে সেটা বলছি। হ্যাঁ, পোশাকি বাউলদের প্রতি উইথ রেসপেক্ট, গান আরো বেশি করে গান, কিন্তু যাপনে আসুন। ঠিক আছে, যাপনে আসুন। যাপনটা কি? আপনার গুরুকে জিজ্ঞেস করুন। আমার গুরু তো আমার যাপন বুঝিয়ে দিয়েছে, আমি আমার যাপনে চলছি। আজকে নই করে গৌড় বাবার কাছে আমার ধরে নেয় 2005-এর শেষ, মানে 2006-এর দীক্ষা আমার, 17 বছর, তাহলে 12 বছর আমার হয়ে গেছে। এক যুগ আমি কাটিয়ে ফেলেছি, ঠিক আছে? মানে এখন
এখন T20 খেলতে পারবো, টেস্ট ম্যাচ তো ছেড়ে দিতে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো প্রসঙ্গ ওটা নয়, প্রসঙ্গ হচ্ছে হোয়াট ইজ বাউল। মানে এই যে ট্রানজিশনটা এতদিন ধরে জাপানে চলতে 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 গৌর বাবা আমাকে মানে অনেকটাই পথ দেখিয়েছে, অনেকটা পথ, মানে বেসিক লেভেলের প্রথম পথটা মানে গৌর বাবা দেখিয়েছে। এবং ওই সময় আমি সম্পূর্ণ গোপনে, আমি কিন্তু তখন বাউলের পোশাক পরে কিংবা রক মিউজিক, তখন পোশাকই কিছু না পোশাক এমনি তো পোশাকের আমি বালাই রাখি না, ঠিক আছে। মানে ওই অর্থে পোশাকে কিছু তখন আর ধার মানে হচ্ছে না কি একটা বেসিক জিনিস সবাইকে জানিয়ে রাখি, আমার জন্মদিন হচ্ছে শিবরাত্রিতে, ঠিক আছে। আমি এমনিতে জন্মগত নাগা, ঠিক আছে। তো নাথঘর, গিরিঘর, পুরীঘরে আমার মানে খুব আমি আদর পাই, ঠিক আছে, সাধুদের কাছ থেকে, নাগাদের কাছ থেকে, ঠিক আছে। মানে এরকম হয়েছে লাস্ট গত বছর থেকে 3 নাগা সাধু আমাকে খুঁজছে আমার কান চিরবে বলে, চিরন করবে আমার, ঠিক আছে। বলছে না বাবা নাগা হতে চাই না আমি, ঠিক আছে, সংসারপাতি, মা বাবা, আমার এত বড় পরিবার, আমার এত বড় পরিবার, আমার এত বড় পরিবার, ঠিক আছে, এত বড় পরিবারকে নিয়ে আমাকে বাঁচতে দাও বাবা, ঠিক আছে। ওই পথে নিয়ে যাও না হবে, মানে ওইখানে একদম আরো এই প্রসঙ্গে আসবো আরো আরো মানে একদম সরে যেতে হবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, বাউলেরা একরকম ভাবে সামাজিক, আরেক রকম ভাবে অসামাজিক, এটা একটা ব্যাপার। আমরা অসামাজিক বলছি কারণ ওই যে চার চন্দ্রের দিন কার, এই চার চাঁদের কাজ কি? আচ্ছা, সমাজ থেকে একটু সরে এই চার চাঁদের কাজটাকে জেনে নে, ঠিক আছে। 4টে চাঁদের কাজ হচ্ছে মূত্র, বীর্য, বিষ্ঠা এবং রক্ত, রজ। এই আমার দেহের জিনিস আমার দেহের মধ্যে ফেরত যাবে, আচ্ছা, ঠিক আছে। রক্ত আমার নয়, রক্ত অবভিয়াসলি সাধন সঙ্গিনী যিনি থাকবেন, যে মা থাকবেন, ঠিক আছে, মা তোমাকে দেবে, ঠিক আছে। সাধন সঙ্গিনী কিংবা গুরু তোমাকে সেই সাধন সঙ্গিনী জোগাড় করে দেবে কিংবা সেই রক্ত দেবে, সেই রক্তের ব্যাপার আছে, মূত্রের ব্যাপার আছে। এইগুলো নিত্য যাপনের মধ্যে রাখতে হয়। চারি চন্দ্রে বাউল চারি চন্দ্রে দিন কাটা, এই চারটে কাজ তখন তোমাকে করতেই হবে, ঠিক আছে। মানে আমার চান করা গোপন, আমার মানে আমার মূত্র বিসর্জন করা গোপন, আর বীর্যের কাজ হচ্ছে আমরা হাওয়া দিয়ে বীর্যকে ঊর্ধ্বগামী করা হয়, এটাই বাউলের কথা, ঠিক আছে। এই ঊর্ধ্বগামী করাটা হচ্ছে সব থেকে বড় পর্যায়, ঠিক আছে। তা তুমি তো হাওয়ায় হাওয়ায় করতে পারবে না ভাই, কেউ সেটা হাওয়ায় পারবে না, লাগবে মা জননী, তার আমার কৃপায়, মা ভবানীর কৃপায়, সাধন সঙ্গিনী, যাপন সঙ্গিনী। যাপন সঙ্গিনী না থাকলে বাউল কিন্তু সম্পূর্ণ, বাউলের যুগল সাধন, বাউলে তো যুগল সাধন, ফকিরি সাধন একক সাধন হলেও চলবে, যুগল সাধন হলেও তো অতি উত্তম, কিন্তু একক সাধন শ্রেষ্ঠ সাধন, এটা একদমই বাস্তব কথা। কিন্তু তারপর বাউলের জায়গা সেই খ্যাপা বাউলটা যুগলেই চলে গেল। আমি আমার গুরুকেও দেখেছি, এবং পরবর্তী আমার গুরুজি কানাই দাস বাউল, ঠিক আছে, কানাই বাবা, ঠিক আছে। এবং তদ্রূপভাবে আমি সাধন বাবাকেও পেয়েছি অনেকটাই, উনি আমাকে পথ দেখিয়েছেন, বুঝিয়েছেন, উনি আমার ভাবগুরু, ভাবতত্ত্ব গুরু, ঠিক আছে, সাধন বাবা। আমি ওনাকে সত্যি কৃতজ্ঞ, উনি বর্তমানে নেই, সবাই প্রার্থনা করবেন ওনার আত্মার জন্য শান্তি কামনা করবেন। আছেন আমাদের মধ্যে, উনি আছেন, নেই কে বলেছে। এবার এই পথে চলতে চলতে একটা সময় গিয়ে বুঝলাম, আমি কলকাতা ছেড়ে বেরিয়ে গেছিলাম, আমি গুয়াহাটিতে ছিলাম। তো এভরি উইকেন্ড চান্স পেলে হয় শিলং যেতাম, আচ্ছা, হার্ড রক শুনতে, আর নয়তো আমি কামাখ্যায় গিয়ে বসে থাকতাম। এটা কি বাউল জীবনে প্রবেশ, মানে বাউল জীবন না, মানে ততদিন আমার দীক্ষা শিক্ষা হয়ে গেছে, ঠিক আছে, আমি সামাজিক পথেই চলছি। তারপরে আবার গুয়াহাটিতে যাওয়া, হ্যাঁ। এবার আমি সবকে একটা সময় মানে একটা মানে ডার্ক ফেজ আসে না লাইফে, তো একটা ডার্ক ফেজ মানে 2012-তে, আচ্ছা, ভয়ানক একটা ডার্ক ফেজ, ঠিক আছে। তারপরে আমি চলে গেলাম গুয়াহাটি। তো আফটার গুয়াহাটি ফেজ ওয়াজ লাইক অসাম, ঠিক আছে, যেখানে আমি আরো নিজেকে আরো ফ্লরিশ করেছি, আরো এনরিচ করেছি, ঠিক আছে। কামাখ্যা মায়ের কৃপা অবভিয়াসলি, তারা মায়ের কৃপা অবভিয়াসলি, এবং আপনাদের সবার ভালোবাসা, সেই জায়গা থেকে অনেকটা সুন্দরভাবে আমি নিজেকে গুছিয়ে সুন্দরভাবে অনেক কিছু, মানে ওই যে বললো বাউল একা 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 তোমার যোগ সাধন করতে হবে, একা যোগ সাধনটা আমি বাড়ি বসে করতে পারিনি। ওই ফেজে আমার যোগ সাধন সম্পূর্ণ পর্যায়গুলো নিজেকে বুঝে গেলাম যে ও আচ্ছা, আরো পরিণত, আরো আচ্ছা, এইটা ঠিক আছে, এইটা সেটা, ঠিক আছে। এগুলো বুঝে নিয়ে নিজেকে অনেকটা মেন্টালি প্রিপেয়ার করলাম, ফিজিক্যালি প্রিপেয়ার করলাম, সব থেকে বড় কথা ফিজিক্যাল প্রিপারেশন। এবং বলতে নেই লালন সাঁইজিরও পক্স হয়েছিল, আমারও পক্স হয়েছিল, ঠিক আছে। তো ওখানে ওই ফেজে পক্সের মধ্যে যখন মানে মৃত্যুর সাথে লড়াই করছি, আমি জানি না মহাকালের কৃপা, মাতারের কৃপা এবং আপনাদের সবার ভালোবাসা, আমার বাবা সামহা উনি কলকাতা থেকে উড়ে পৌঁছে গেল, খবর কীভাবে পেলো কে জানে। একরকম আক্ষেপ নিয়ে শহর ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে, মানে শহরে বললাম যেরকম আগের ঘটনাগুলো যেরকম বলছিলাম, তো মনের মধ্যে ঠিক ক্ষোভ না, আই লাভ মাই সিটি, আমি আমার কলকাতা শহরকে প্রচন্ড ভালোবাসি, আমার গোটা বাংলাকে ভালোবাসি, পার দুপার, ঠিক আছে। তো কষ্ট হচ্ছিল, তো বাবা ফেরত এলো, বাবা আমাকে আবার কলকাতায় নিয়ে আসলো,
আমি কলকাতায় এসে আমি দেখছি মিউজিক সিনটা পুরো বিচ্ছিরি অবস্থায় রয়েছে। তো আমি তখনও প্রকট হতে চাইছি না, কারণ আমার আরও কিছু ক্রিয়াকলাপ বাকি আছে। ক্রিয়াকলাপ, তো এই ক্রিয়াকলাপগুলো একটা পর্যায়গুলো 12 বছরের অধিক হয়, এক যুগের আচ্ছা, বেশি, ঠিক আচ্ছা। আছে। গৌর বাবা এখানে বলেছেন যে 12 বছর, ঠিক আছে, যোগধানে একাশনে 12 বছর করসাধন করলে সিদ্ধ লাভ হয়, বাউল হওয়া ভুল, আমার মুখের কথা না। এটা প্রথম 12 বছর। প্রথম 12 বছর। তারপরে এবার তারপরে তুমি যখন এক্সপার্টিস মানে তুমি হাই স্কুলে উঠলে, ঠিক। এবার তুমি আস্তে আস্তে, আমি এখন দ্বিতীয় পর্যায়ে তুমি হ্যাঁ দ্বিতীয় পর্যায়ে হাই স্কুল, মানে হাই স্কুলটা শেষ করে তুমি কলেজে পা দিলে, অ্যাকচুয়ালি কলেজে পা দিলে, হ্যাঁ সবার বোঝার সুবিধার জন্য হ্যাঁ কলেজে পা দিলে, এবার কলেজ থেকে তুমি চলছে, এবার কলেজে আমি এসে ক্লাস করলাম, কিছুদিন ক্লাস করলাম, ক্লাস করছি দেখছি বুঝছি, ঠিক আছে। এবার কলেজে ক্লাস করতে গিয়ে আরো একটা মজার তথ্য দেবো, বাউল কাকে বলে, যে নিজের যন্ত্র, বাউলের নিজের যন্ত্র নিজেকে বানিয়ে বাজাতে হয়। এবার আমি যখন ক্লাস করছি কলেজে, আমি তাই প্রশ্ন করার সময় দেবো, তার ঘটনাটা আগেই বলে দিই। এবার না মানে সবই তো ইন্টারলিঙ্ক ব্যাপার, ঠিক আছে। অবশ্যই। এবং এবার এই কলেজে ক্লাস করতে করতে আমি দেখছি যে আমার, যেহেতু আমি ছোট থেকে গিটারটা বাজাই, তো আমার দোতারার প্রতি একটা চরম ইন্টারেস্ট ছিল। একতারা ডুবকি খমক ঠিকই আছে, আমাকে যে হাত জোর করে বলছি যে আমাকে একটা দোতারা বানিয়ে দাও, যা লাগে সেটা দেবো, যা খরচা হবে। এপার বাংলা ওপার বাংলা কেউ আমাকে পথ দেখানো না। আচ্ছা। খুব ওই এবার বলি 2000 মানে ওই 2005-06 আমার ওই যার কাছে আমার করতাল আছে, ও আমাকে একটা দোতারা গিফট করেছিল, ছোট নদিয়ার দোতারা, খুব মিঠা আওয়াজ, খারাপ হয়ে গেছিল, নষ্ট হয়ে পড়েছিল। মানে তখন তো কেনার মতন ওই ব্যাপারটা নেই আর কি, কিনে নেবো একটা ওরকম নয়, সুতরাং বানিয়ে দেওয়ার মানে না, তখনও জানি অলরেডি আমার একটা দোতারা রয়েছে। এবার এই দোতারা ঠিক করবো, একটা প্রফেশনাল দোতারা আমার চাই, প্রফেশনাল অর্থে, যেটা স্টেজ রেকর্ডিং আমি ক্যান ইউজ। আচ্ছা, ঠিক আছে। মানে এটা তখন যখন শুরু হয়েছে, এটা মানে 2014-15, ঠিক আছে। তখন থেকে মাঝে মাঝে ঝোঁকটা চেপেছে, না আমার যন্ত্রটাকে আবার ঠিক করতে হবে, আই হ্যাভ টু প্লে, ঠিক আছে। মানে শব্দক্রম মূল স্রোতে তখন তুই চলে এসেছিস। হ্যাঁ, এবার আসছি, তখনও আসিনি, এসছি তখন আমি কলকাতায় ফিরে ফিউশন মিউজিক একটু করেছি, ঠিক আছে। যেহেতু ক্লাসিক্যাল গিটারটা বাজে, গুয়াহাটি থেকে কলকাতায় ফিরে এলি, ক্লাসিক্যাল একটু বাজালাম, ক্লাসিক্যাল বাজাতে একটা টাইম দেখতে পাচ্ছি যে ওই সেম পুরোনো গল্পই হচ্ছে, ঠিক আছে। যে যার আখের বোঝাচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি মেইন জিনিসটার মধ্যে কেউ নেই, মানে মুখে রং মানিতং জগতং, আলটিমেটলি তাই হচ্ছে, কাজের বেলায় কেউ নেই, লবডঙ্কা, ঠিক আছে। তো ভালো কথা, ওই ব্যান্ডটাকে স্টপ করে দিলাম, ঠিক আছে। না, এই সমস্যা, তো আমার যাপনে সমস্যা হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত ও চুরি চিটিংবাজি যা করেছে, চলো জয় গুরু জয় মা। কিন্তু সঙ্গীতের দিক থেকেও সমস্যা হচ্ছে, হ্যাঁ চরম ভাবে, ঠিক আছে, চরম ভাবে, ঠিক আছে। মানে মিউজিক একজন যদি মিউজিক করে, তার সে যদি ব্রহ্ম জ্ঞান থেকে মিউজিক করে, তার চারপাশে সবার আগে প্রকৃতি এসে দাঁড়াবে, মানে পাখি আসবে, গাছের পাতা নড়বে, হাওয়া দেবে, ঠিক আছে, মানে পজিটিভ থিংস ওর সাথে ঘুরতে থাকবে। এবার তুই মিউজিক করছিস, তোর সাথে একটা নেগেটিভ লোক রয়েছে, ঠিক আছে, কেউ আসছে না, মানুষ তো দূরের কথা, এই পর্যায়ে তো এরা তো আসছে, মানুষের পরেও এরা আসছে, পরিমণ্ডল, ঠিক আছে। আমি যখন গান গাইছি মানুষ থাকছে, তাছাড়া আমি আরো অনেক এলিমেন্টকে উপলব্ধি করতে পারছি, তার আমার চারপাশে রয়েছে। আমাকে অনেকেই বলতে পারে, দাদা আপনি লুনাটিকের মতো কথা বলছেন, কিন্তু দাদা আমি তো প্রমাণ সেটা করে দিতে পারি, আপনি পারবেন না, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ঠিক আছে। আপনি প্রমাণ করতে, আমি প্রমাণ করে দিতে পারবো যে আমি গান গাইলে 10টা মানুষের পরেও আরো 10খানা আপনার নলেজের বাইরে জিনিসপত্র আপনার চারপাশে রয়েছে, সেটা আপনার দেখার চোখ নেই হয়তো। এই জায়গা একজন মিউজিশিয়ান, এই একজন বাউলের ডিফারেন্স, আর আমি খ্যাপা বাউল, তার সেই ইম্প্যাক্টটা পড়ে, সেই পজিটিভ ইম্প্যাক্টটা পড়ছে। এবার আরেকটা প্রশ্ন যেটা প্রথমে ছিল যে তোমার নাম রব খ্যাপা কি করে হলো। আমার গুরুজি শ্রী গৌর খ্যাপা বাবা, উনি আমাকে দীক্ষা দানের পরে এই নামটি দেন, সৌরভের সৌটা সরিয়ে রব থেকে ব, র ব। এবার র বটা কি, ব লিখতে গেলে ত্রিভুজ ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে ত্রিভুজ, হ্যাঁ, তো বাউল অ্যাকচুয়ালি বিন্দু সাধন করা মানুষজনদেরকেই বাউল বলা হয়। প্রথম বিন্দু সাধন করা মানুষ হচ্ছেন স্বয়ং শিব, ঠিক আছে, একদম প্রথম। আমি সবার শেষ বাউলটাকে বলি, যাকে একদম প্রকৃত বাউল বলা, দ্যাট ইজ নিত্যানন্দ মহাপ্রভু, হ্যাঁ, যাকে হরি বল। তো এই যে পর্যায়টা, এরপরে আমরা
কেউ প্রকৃত বাউল নই, আমি তো বলে করি, ঠিক আছে, কেউ প্রকৃত বাউল নয়, সবাই বাউল হওয়ার একটা অ্যাক্টিং করছে, জাস্ট অ্যাক্টিং করছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কিছু বাউল ছিল, কিছু বাউল ছিল, তারা সত্যি তাদেরকে আমি গুরুগোসাই হিসেবে পেয়েছি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি, এবং তাদের কাছ থেকে এরকম গুরু গৌর বাবার কাছ থেকে। আচ্ছা, এইটা কেন, এটা একটু ভেঙে শুনতে চাই, যে এই যে প্রকৃত বাউল, আমি যেটা তুই বললি, মানে নিত্যানন্দ মহাপ্রভু, হুম। মানে আমরা মহাপুরুষ বলতে সাধারণ মানুষরা যেটা আমরা বুঝি, আমাদের কাছে তো মহাপুরুষ বা লালন ফকির, হ্যাঁ সেই অর্থে, হ্যাঁ। এবং তার পরবর্তীকালেও কিছু মানুষ, এটা তুই আরো বেশি জানিস এবং বলতে পারবি সবার সাথে। তো কিন্তু এই যে প্রকৃত বাউল এবং কিছু মানুষ যারা, আমি বলবো তারা বাউল হওয়ার চেষ্টা করছেন, তাদের চেষ্টাটা খুব ডেফিনেটলি খুব অনেস্ট, খুব সততার সাথে হয়তো তারা সেটা করেন, এবং সেটা সঙ্গীত জীবন সবকিছু মিলিয়ে মিশিয়ে তাদের দৈনন্দিন, হ্যাঁ, জীবনযাপন, সঙ্গীত তৈরি করা, হ্যাঁ। কিন্তু সেখানে মানে কোথাও কি কিছু খামতি থাকে, নাকি সেটা করা হয়ে ওঠাটাই একটা বড় ব্যাপার, মানে এটা কেন, মানে এটা এটা একটা ফাস্ট পর্যায়ে, ঠিক আচ্ছা, আছে। মানে যতটা বলা যদি সম্ভব কিছুটা হয় নিশ্চয়ই। সেটা